গ্রামের প্রসন্ন গুরুমহাশয় বাড়িতে একখানা মুদির দোকান করিতেন এবং দোকানেরই পাশে তাহার পাঠশালা ছিল। বেদ ছাড়া পাঠশালায় শিক্ষাদানের বিশেষ উপকরণ বাহুল্য ছিল না। তবে এই বেদের উপর অভিভাবকদেরও বিশ্বাস গুরুমহাশয়ের অপেক্ষা কিছু কম নয়। তাই তাহারা গুরুমশাইকেও বলিয়া দিয়েছিলেন ছেলেদের শুধু পা খোঁড়া এবং চোখ কানা না হয়, এইটুকু মাত্র নজর রাখিয়া তিনি যত ইচ্ছা বেদ চালাইতে পারেন। গুরু মহাশয়ও তাহার শিক্ষাদানের উপযুক্ত ক্ষমতা ও উপকরণের অভাব একমাত্র বেদের সাহায্যে পূর্ণ করিবার চেষ্টায় এরূপ বেপরোয়াভাবে বেদ চালাইয়া থাকেন যে ছাত্রগণ পা খোঁড়া ও চক্ষু কানা হওয়ার দুর্ঘটনা হইতে কোনো রূপে প্রাণে বাঁচিয়া যায় মাত্র। পৌষ মাসের দিন অপু সকালে লেপ মুড়ি দিয়া রৌদ্র উঠিবার অপেক্ষায় বিছানায় শুইয়াছিল। মা আসিয়া ডাকিল, অপু ওঠ শিগগির করে, আজ তুমি যে পাঠশালায় পড়তে যাবে। কেমন সব বই আনা হবে তোমার জন্যে, সেলেট। হ্যাঁ, ওঠো, মুখ ধুয়ে নাও, উনি তোমায় সঙ্গে করে নিয়ে পাঠশালায় দিয়ে আসবেন। পাঠশালার নাম শুনিয়া অপুর সদ্য নিদ্রোত্থিত চোখ দুটি তুলিয়া অবিশ্বাসের দৃষ্টিতে মায়ের মুখের দিকে চাহিয়া রহিল। তাহার ধারণা ছিল যে যাহারা দুষ্টু ছেলে, মার কথা শোনে না, ভাইবোনদের সঙ্গে মারামারি করে, তাহাদেরই শুধু পাঠশালায় পাঠানো হইয়া থাকে। কিন্তু সে তো কোনোদিন ওরূপ করে না, তবে সে কেন পাঠশালায় যাইবে? খানিক পরে সর্বজয়া পুনরায় আসিয়া বলিল, ওঠো অপু, মুখ ধুয়ে নাও, তোমায় অনেক করে মুড়ি বেঁধে দেব এখন, পাঠশালায় বসে বসে খেও এখন, লক্ষ্মী মানিক। মায়ের কথার উত্তরে সে অবিশ্বাসের সুরে বলিল, ইহ। পরে মায়ের দিকে চাহিয়া জিভ বাহির করিয়া চোখ বুজিয়া এক প্রকার মুখভঙ্গি করিয়া রহিল। উঠিবার লক্ষণ দেখাইল না। কিন্তু অবশেষে বাবা আসিয়া পড়াতে অপুর বেশি জারিজুরি খাটিল না, যাইতে হইল। মার প্রতি অভিমানে তাহার চোখে জল আসিতেছিল। খাবার বাঁধিয়া দিবার সময় বলিল, আমি কখনো আর বাড়ি আসছি নে, দেখো। ষাট বাড়ি আসবি নাকি? ও কথা বলতে নেই, ছি। পরে তাহার চিবুকে হাত দিয়া চুমু খাইয়া বলিল, খুব বিদ্যে হোক, ভালো করে লেখাপড়া শিখো, তখন দেখবে তুমি কত বড় চাকরি করবে, কত টাকা হবে তোমার, কোনো ভয় নেই। ওগো, তুমি গুরুমশাইকে বলে দিও যেন ওকে কিছু বলে না। পাঠশালায় পৌঁছাইয়া দিয়া হরিহর বলিল, ছুটি হবার সময় আমি আবার এসে তোমাকে বাড়ি নিয়ে যাব অপু, বসে বসে লেখো, গুরুমশাইয়ের কথা শুনো, দুষ্টুমি করো না যেন। খানিকটা পরে পিছন ফিরিয়া অপু চাহিয়া দেখিল বাবা ক্রমে পথের বাঁকে অদৃশ্য হইয়া গেল। অকুল সমুদ্র। সে অনেকক্ষণ মুখ নিচু করিয়া বসিয়া রহিল। পরে ভয়ে ভয়ে মুখ তুলিয়া চাহিয়া দেখিল গুরু মহাশয় দোকানের মাচায় বসিয়া দাঁড়িতে সৈন্ধব লবণ ওজন করিয়া কাহাকে দিতেছেন। কয়েকটি বড় বড় ছেলে আপন আপন চাটাইয়ে বসিয়া নানারূপ কুস্বর করিয়া কি পড়িতেছে ও ভয়ানক দুলিতেছে। তার অপেক্ষা আর একটু ছোট একটি ছেলে খুঁটিতে ঠেস দিয়া আপন মনে পাত্তারির তালপাতা মুখে পুরিয়া চিবাইতেছে। আর একটি বড় ছেলে তাহার গালে একটা আঁচিল সে দোকানের মাচার নিচে চাহিয়া কি লক্ষ্য করিতেছে। তাহার সামনে দুজন ছেলে বসিয়া স্লেটে একটা ঘর আঁকিয়া কি করিতেছিল। একজন চুপি চুপি বলিতেছিল, আমি এই ঢেরা দিলাম। অন্য ছেলেটি বলিতেছিল, এই আমার গোল্লা। সঙ্গে সঙ্গে তার স্লেটে আঁক পড়িতেছিল ও মাঝে মাঝে আর চোখে বিক্রয়রত গুরুমহাশয়ের দিকে চাহিয়া দেখিতেছিল। অপু নিজের স্লেটে বড় বড় করিয়া বানান লিখিতে লাগিল। ওসব কি হচ্ছে রে? কতক্ষণ পরে ঠিক জানা যায় না গুরু মহাশয় হঠাৎ বলিলেন, এই ফোনে স্লেটে ওসব কি হচ্ছে রে? সম্মুখের সেই ছেলে দুটি অমনি স্লেটখানা চাপা দিয়া ফেলিল, কিন্তু গুরু মহাশয়ের সেন দৃষ্টি এড়ানো বড় শক্ত। তিনি বলিলেন, এই সতে ফোনের স্লেটটা নিয়ে আয় তো। তাহার মুখের কথা শেষ হইতে না হইতে বড় আঁচিলওয়ালা ছেলেটি ছোঁ মারিয়া স্লেটখানা উঠাইয়া লইয়া গিয়া দোকানের মাচার উপর হাজির করিল।
এসব কি লেখা হচ্ছে স্লেটে? সতে ধরে নিয়ে আয় তো দুজনকে, কান ধরে নিয়ে আয়। যেভাবে বড় ছেলেটা ছোঁ মারিয়া স্লেট লইয়া গেল এবং যেভাবে বিপন্ন মুখে সামনের ছেলে দুটি পায়ে পায়ে গুরু মহাশয়ের কাছে যাইতেছিল, তাহাতে হঠাৎ অপুর বড় হাসি পাইল। সে ফিক করিয়া হাসিয়া ফেলিল। পরে খানিকটা হাসি চাপিয়া রাখিয়া আবার ফিক ফিক করিয়া হাসিয়া উঠিল। গুরু মহাশয় বলিলেন, হাসে কে? হাস্য কেন খোকা? এটা কি নাট্যশালা? হ্যাঁ, এটা নাট্যশালা নাকি? নাট্যশালা কি অপু তাহা বুঝিতে পারিল না, কিন্তু ভয় তাহার মুখ শুকাইয়া গেল। সতে একখানা থান ইট নিয়ে আয় তো তেঁতুলতলা থেকে, বেশ বড় দেখে। অপু ভয় আড়ষ্ট হইয়া উঠিল। তাহার গলা পর্যন্ত কাঠ হইয়া গেল। কিন্তু ইট আনিত হইলে সে দেখিল ইটের ব্যবস্থা তাহার জন্য নহে, ওই ছেলে দুটির জন্য। বয়স অল্প বলিয়াই হোক বা নতুন ভর্তি বলিয়াই হোক, গুরু মহাশয় সে যাত্রা তাহাকে রেহাই দিলেন। পাঠশালা বসিত বৈকালে। সব শুদ্ধ ৮-১০টি ছেলেমেয়ে পড়িতে আসে। সকলেই বাড়ি হইতে ছোট ছোট মাদুর আনিয়া পাতিয়া বসে। অপুর মাদুর নাই। সে বাড়ি হইতে একখানা জীর্ণ কার্পেটের আসন আনে। যে ঘরটায় পাঠশালা হয় তার কোনো দিকে বেড়া বা দেওয়াল কিছু নাই, চারিধারে খোলা। ঘরের মধ্যে সারি দিয়া ছাত্রগণ বসে। পাঠশালা ঘরের চারিপাশে বন, পিছন দিকে গুরু মহাশয়ের পৈতৃক আমলের বাগান। অপরাহ্নের তাজা গরম রৌদ্র বাতাবি লেবু, গাব ও পেয়ারা ফুলি আম গাছটার ফাঁক দিয়া পাঠশালার ঘরের বাঁশের খুঁটির পায়ে আসিয়া পড়িয়াছে। নিকটে অন্য কোনো দিকে কোনো বাড়ি নাই, শুধু বন ও বাগান। একধারে একটা যাতায়াতের সরু পথ। ৮-১০টি ছেলেমেয়ের মধ্যে সকলেই বেজায় দুলিয়া নানারূপ সুর করিয়া পড়া মুখস্থ করে। মাঝে মাঝে গুরু মহাশয়ের গলা শোনা যায়, এই ক্যাবলা, ওর ছেলেটার দিকে চেয়ে কি দেখছিস? কান মোলে ছিঁড়ে দেবো একেবারে। নুটু, তোমার কবার নেতি ভিজুতে হবে? হ্যাঁ, ফের যদি দেখি নেতি ভিজুতে উঠেছ। গুরু মহাশয় একটা খুঁটি হেলান দিয়া একখানা তালপাতার চাটাইয়ের উপর বসিয়া থাকেন। মাথার তেলে বাঁশের খুঁটির হেলান দেওয়ার অংশটি পাকিয়া গিয়াছে। বিকালবেলা প্রায় গ্রামের দিনু পালিত কি রাজু রায় তাহার সহিত গল্প করিতে আসেন। পড়াশোনার চেয়ে এই গল্প শোনা অপুর অনেক বেশি ভালো লাগিত। রাজু রায় মহাশয় প্রথম যৌবনে বাণিজ্যে লক্ষ্মীর বাস স্মরণ করিয়া কিভাবে আষাঢ়ুর হাটে তামাকের দোকান খুলিয়াছিলেন সে গল্প করিতেন। অপু অবাক হইয়া শুনিত। বেশ কেমন নিজের ছোট্ট দোকানের ঝাপটা তুলিয়া বসিয়া দা দিয়া তামাক কাটা, তারপর রাত্রে নদীতে যাওয়া, ছোট্ট হাঁড়িতে মাছের ঝোল ভাত রাঁধিয়া খাওয়া, হয়তো মাঝে মাঝে তাদের সেই মহাভারতখানা কি বাবার সেই দাশুরায়ের পাঁচালিখানা মাটির প্রদীপের সামনে খুলিয়া বসিয়া বসিয়া পড়া। বাহিরে অন্ধকারে বর্ষা রাতে টিপটিপ বৃষ্টি পড়িতেছে, কি হোক কোথাও নাই, পিছনের ডোবার ব্যাঙ ডাকিতেছে। কি সুন্দর! বড় হইলে সে তামাকের দোকান করিবে। এই গল্পগুজব এক একদিন আবার ভাব ও কল্পনার সর্বোচ্চ স্তরে উঠিত। গ্রামের ওপাড়ার রাজকৃষ্ণ সান্যাল মহাশয় যেদিন আসিতেন, যে কোনো গল্প হোক, যত সামান্যই হোক না কেন, সেটি সাজাইয়া বলিবার ক্ষমতা তাহার ছিল অসাধারণ। সান্যাল মহাশয় দেশ ভ্রমণ বাতিগ্রস্ত ছিলেন। কোথায় দ্বারকা, কোথায় সাবিত্রী পাহাড়, কোথায় চন্দ্রনাথ, তাহা আবার একা দেখিয়া তাহার তৃপ্তি হইত না। প্রতিবারই স্ত্রী পুত্র লইয়া যাইতেন এবং খরচপত্র করিয়া সর্বশান্ত হইয়া ফিরিতেন। দিব্য আরামে নিজের চণ্ডীমণ্ডপে বসিয়া থেলো হুঁকা টানিতেছেন। মনে হইতেছে সান্যাল মহাশয়ের মতন নিতান্ত ঘরোয়া সেকেলে পাড়াগাঁয়ের প্রচুর অবসরপ্রাপ্ত গৃহস্থ বেশি আর বুঝি নাই। পৈতৃক চণ্ডীমণ্ডপে শিকড় গাড়িয়া বসিয়াছেন। হঠাৎ একদিন দেখা গেল সদর দরজায় তালা বন্ধ, বাড়ির জনপ্রাণীর সাড়া নেই। ব্যাপার কি? সান্যাল মশাই সপরিবারে বিন্ধ্যাচল না চন্দ্রনাথ ভ্রমণে গিয়াছেন। অনেকদিন আর দেখা নাই। হঠাৎ একদিন দুপুরবেলা ঠুক ঠুক শব্দের লোকে সবিস্ময়ে চাহিয়া দেখিল দুই গরুর গাড়ি বোঝাই হইয়া সান্যাল মশাই সপরিবারে বিদেশ হইতে প্রত্যাগমন করিয়াছেন ও লোকজন ডাকাইয়া হাঁটু সমান উঁচু জলবিচুটি ও অর্জুন গাছের জঙ্গল কাটিতে কাটিতে বাড়ি ঢুকিতেছেন।
একটা মোটা লাঠি হাতে তিনি লম্বা লম্বা পা ফেলিয়া পাঠশালায় আসিয়া উপস্থিত হইতেন। এই যে প্রসন্ন, কিরকম আছো? বেশ জাল পেতে বসেছ যে, কটা মাছি পড়ল? নামটা মুখস্থরত অপর মুখ অমনি অসীম আহ্লাদে উজ্জ্বল হইয়া উঠিত। সান্যাল মশাই যেখানে তালপাতার চাটাই টানিয়া বসিয়াছেন সেদিকে হাতখানেক জমি উৎসাহে আগাইয়া বসিত। স্লেট বই মুড়িয়া একপাশে রাখিয়া দিত, যেন আজ ছুটি হইয়া গিয়াছে, আর পড়াশোনার দরকার নেই। সঙ্গে সঙ্গে তাহার ডাগর ও উৎসুক চোখ দুটি গল্পের প্রত্যেক কথা যেন দুর্ভিক্ষের ক্ষুধার আগ্রহে গিলিত। কুঠির মাঠের পথে যে জায়গাটাকে এখন নালতাকুড়ির জোল বলে, ওইখানে আগে, অনেক কাল আগে, গ্রামের মতি হাজরার ভাই চন্দন হাজরা কি বনের গাছ কাটিতে গিয়াছিল। বর্ষাকাল, এখানে ওখানে বৃষ্টির জলের তোড়ে মাটি খসিয়া পড়িয়াছিল। হঠাৎ চন্দন হাজরা দেখিল এক জায়গায় যেন একটা পিতলের হাড়ির কানা মতো মাটির মধ্য হইতে একটুখানি বাহির হইয়া আছে। তখনই সে খুঁড়িয়া বাহির করিল। বাড়ি আসিয়া দেখে এক হাঁড়ি সেকেলে আমলের টাকা। তাই পাইয়া চন্দন হাজরা দিনগত খুব বাবগিরি করিয়া বেড়াইল। এসব সান্যাল মহাশয়ের নিজের চোখে দেখা। এক একদিন রেল ভ্রমণের গল্প উঠিত। কোথায় সাবিত্রী পাহাড় আছে, তাহাতে উঠিতে তাহার স্ত্রীর কিরকম কষ্ট হইয়াছিল, নাভিগয়ায় পিণ্ড দিতে গিয়া পাণ্ডার সঙ্গে হাতাহাতি হইবার উপক্রম, কোথাকার এক জায়গায় একটা খুব ভালো খাবার পাওয়া যায়। সান্যাল মশায়ের নাম বলিলেন প্যাঁড়া। নামটা শুনিয়া অপুর ভারী হাসি পাইয়াছিল। বড় হইলে সে প্যাঁড়া কিনিয়া খাইবে। আরেকদিন সান্যাল মশায় একটা কোন জায়গার গল্প করিতেছিলেন। সে জায়গায় নাকি আগে অনেক লোকের বাস ছিল। সন্ধ্যার সময় তেঁতুলের জঙ্গলের মধ্যে দিয়া তাহারা সেখানে যান। সান্যাল মশায় বারবার যে জিনিসটা দেখিতে যান তাহার নাম বলিতেছিলেন। চিকা মসজিদ। কি জিনিস তাহা প্রথমে সে বুঝিতে পারে নাই, পরে কথাবার্তার ভাবে বুঝিয়াছিলেন একটা ভাঙা পুরানো বাড়ি। অন্ধকার প্রায় হইয়া আসিয়াছিল। তাহারা ঢুকিতেই এক ঝাঁক চামচিকা সা করিয়া উড়িয়া বাহির হইয়া গেল। অপু বেশ কল্পনা করিতে পারে। চারিধারে অন্ধকার তেঁতুল জঙ্গল, কেউ কোথাও নাই। ভাঙা পুরনো দরজা, যেমন সে ঢুকিল অমনি সাঁ করিয়া চামচিকার দল পালাইয়া গেল। রানুদের পশ্চিম দিকের চোরাকুঠুরির মতো অন্ধকার ঘরটা। কোন দেশে সান্যাল মহাশয় একজন ফকিরকে দেখিয়াছিলেন। সে এক অশ্বত্থতলায় থাকিত। এক ছিলিম গাঁজা পাইলে সে খুশি হইয়া বলিত, আচ্ছা, কোন ফল তোমরা খাইতে চাও বলো। পরে ঈপ্সিত ফলের নাম করিলে সে সম্মুখের যে কোনো একটা গাছ দেখাইয়া বলিত, যাও ওখানে গিয়া লইয়া আইসো। লোকে গিয়া দেখিত হয়তো আম গাছে বেদানা ফলিয়া আছে, কিংবা পেয়ারা গাছে কলার কাঁদি ঝুলিয়া আছে। রাজু রায় বলিতেন, ওসব মন্তরতন্ত্রের খেলা আর কি। সেবার আমার এক মামা দিনুপালিত কথা চাপা দিয়া বলিতেন, মন্তরের কথা যখন ওঠালে তখন একটা গল্প বলি শোনো। গল্প নয়, আমার স্বচক্ষে দেখা। বেলেডাঙ্গার বুধো গাড়োয়ানকে তোমরা দেখেছ কেউ? রাজু না দেখে থাকো, রাজখ্রিষ্ট ভায়া তো খুব দেখেছ। কাঠের দড়ি বাঁধা এক ধরনের খড়ম পায়ে দিয়ে বুড়ো বরাবর নিতে কামারের দোকানে লাঙলের ফাল পোড়াতে আসতো। 100 বছর বয়সে মারা যায়। মারাও গিয়েছে আজ 25 বছরের উপর। জোয়ান বয়সে আমরা তার সঙ্গে হাতের কবজির জোরে পেরে উঠতাম না। একবার অনেক কালের কথা, আমার তখন সবে হয়েছে 19-20 বয়স। চাকদা থেকে গঙ্গা চান করে গরুর গাড়ি করে ফিরছি। বুধো গাড়োয়ানের গাড়ি। গাড়িতে আমি, আমার খুড়িমা আর অনন্ত মুখুজ্জের ভাইপো রাম, যে আজকাল উঠে গিয়ে খুলনায় বাস করছে। কানসোনার মাঠের কাছে প্রায় বেলা গেল। তখন ওসব দিকে কি রকম ভয়ভীত ছিল তা রাজখ্রিষ্ট ভায়া জানো নিশ্চয়। একে মাঠের রাস্তা, সঙ্গে মেয়ে মানুষের দল, কিছু টাকা কড়িও আছে। বড্ড ভাবনা হলো, আজকাল যেখানে নতুন গাঁখানা বসেছে ওই বরাবর এসে হলো কি জানো, জন চারেক সন্ডা মাক্য গাছের মিশ কালো লোক এসে গাড়ির পিছন দিকের বাঁশ দুদিক থেকে ধরলে। এদিকে দুজন, ওদিকে দুজন। দেখে তো মশাই আমার মুখে আর রাটা নেই। কোনো রকমে গাড়ির মধ্যে বসে আছি। এদিকে তারাও গাড়ির বাঁশ ধরে সঙ্গেই আসছে, সঙ্গেই আসছে, সঙ্গেই আসছে। বুধো গাড়োয়ান দেখি পিটপিট করে পেছন দিকে চাইছে। ইশারা করে আমাদের কথা বলতে বারণ করে দিলে। বেশ আছে,
এদিকে গাড়ি একেবারে নবাবগঞ্জ থানার কাছাকাছি এসে পড়ল। বাজার দেখা যাচ্ছে। তখন সেই লোক কজন বললে, ওস্তাদজি, আমাদের ঘাট হয়েছে, আমরা বুঝতে পারিনি, ছেড়ে দাও। বুধো গাড়োয়ান বললে, সে হবে না বেটারা, আজ সব থানায় নিয়ে গিয়ে বাঁধিয়ে দেবো। অনেক কাকতি মিনতির পর বুধো বললে, আচ্ছা যা, ছেড়ে দিলাম এবার, কিন্তু কখনো এরকম আর করিসনি। তবে তারা বুধো গাড়োয়ানের পায়ের ধুলো নিয়ে চলে গেল। আমার সচক্ষে দেখা। মন্তরের চোটে ওই যে ওরা বাঁশ এসে ধরেছে, অমনি ধরেই রয়েছে, আর ছাড়াবার সাধ্যি নেই। চলেছে গাড়ির সঙ্গে, একেবারে পেরেক আটা হয়ে গিয়েছে। তা বুঝলে বাপু মন্তরতন্তরের কথা? গল্প বলিতে বলিতে বেলা যাইত। পাঠশালার চারিপাশের বন জঙ্গল অপরাহ্নের রাঙা রৌদ্র বাঁকা ভাবে আসিয়া পড়িত। কাঁঠাল গাছের ডগডুমুর গাছের ডালে ঝোলা গুলঞ্চ লতার গায়ে টুনটুনি পাখি মুখ উঁচু করিয়া বসিয়া দোল খাইত। পাঠশালা ঘরে বনের গন্ধের সঙ্গে লতা পাতার চাটাই, ছেঁড়া খোড়া বই দপ্তর, পাঠশালার মাটির মেঝে ও কড়া দা কাটা তামাকের ধোঁয়া সব শুদ্ধ মিলিয়া এক জটিল গন্ধের সৃষ্টি করিত। সে গ্রামের ছায়া ভরা মাটির পথে একটি মুগ্ধ গ্রাম্য বালকের ছবি আছে। বই দপ্তর বগলে লইয়া সে তাহার দিদির পিছনে পিছনে সাজি মাটি দিয়া কাঁচা সেলাই করা কাপড় পরিয়া পাঠশালা হইতে ফিরিতেছে। তাহার ছোট্ট মাথাটির অমন রেশমের মতন নরম চিক্কন সুখস্পর্শ চুলগুলি তাহার মা যত্ন করিয়া আঁচড়াইয়া দিয়াছে। তাহার ডাগর ডাগর সুন্দর চোখ দুটিতে কেমন যেন অবাক ধরনের চাহনি, যেন তাহারা এখন অদ্ভুত জগতে নতুন চোখ মেলিয়া চাহিয়া চাহিয়া দিশাহারা হইয়া উঠিয়াছে। গাছপালায় ঘেরা এইটুকুই কেবল তার পরিচিত দেশ। এখানেই মা রোজ হাতে করিয়া খাওয়ায়, চুল আঁচড়াইয়া দেয়, দিদি কাপড় পরাইয়া দেয়। এই গণ্ডিটুকু ছাড়াইলেই তাহার চারিধারে ঘিরিয়া অপরিচয়ের অকুল জলধি। তাহার শিশু মন থই পায় না। ওই যে বাগানের ওদিকে বাঁশবন, ওর পাশ কাটিয়া যে সরু পথটা ওধারে কোথায় চলিয়া গেল, তুমি বরাবর সোজা যদি ও পথটা বাহিয়া চলিয়া যাও, তবে শাঁখারি পুকুরের পাড়ের মধ্যে অজানা গুপ্তধনের দেশে পড়িবে। বড় গাছের তলায় সেখানে বৃষ্টির জলে মাটি খসিয়া পড়িয়াছে। কত মোহন ভরা হাঁড়ি কলসির কানা বাহির হইয়া আছে। অন্ধকার বনঝোপের নিচে কচু ওল ও বনকুলমির চকচকে সবুজ পাতার আড়ালে চাপা, কেউ জানে না কোথায়। একদিন পাঠশালায় এমন একটি ঘটনা হইয়াছিল যাহা তাহার জীবনের নতুন অভিজ্ঞতা। সেদিন বৈকালে পাঠশালায় অন্য কেহ উপস্থিত না থাকায় কোনো গল্প গুজব হইল না। পড়াশোনা হইতেছিল, সে গিয়া বসিয়া পড়িতেছিল শিশুবোধক। এমন সময় গুরু মহাশয় বলিলেন, সেলেট নেও, শ্রুতিলেখন লেখো। মুখে মুখে বলিয়া গেলেও অপু বুঝিয়াছিল গুরু মহাশয় নিজের কথা বলিতেছেন না, মুখস্থ বলিতেছেন। সে যেমন দাশুরায়ের পাঁচালী ছড়া মুখস্থ বলে, তেমনি। শুনিতে শুনিতে তাহার মনে হইল অনেকগুলো অমন সুন্দর কথা একসঙ্গে পরপর সে কখনো শোনে নাই, ও সকল কথার অর্থ সে বুঝিতেছিল না। কিন্তু অজানা শব্দ ও ললিত পদের ধ্বনি, ঝংকার জড়ানো এক অপরিচিত শব্দসঙ্গীত অনভ্যস্ত শিশুকর্ণে অপূর্ব ঠেকিল, এবং সব কথার অর্থ না বোঝার দরুণী কুহেলি ঘেরা অস্পষ্ট শব্দ সমষ্টির পিছন হইতে একটা অপূর্ব দেশের ছবি বারবার উঁকি মারিতেছিল। বড় হইয়া স্কুলে পড়িবার সময় সে বাহির করিয়াছিল ছেলেবেলাকার এই মুখস্থ শ্রুতিলিখন কোথায় আছে। এই সে জনস্থান মধ্যবর্তী প্রসবনগিরি। ইহার শিকড় দেশ আকাশপথে শতৎ সমীর সঞ্চরমান জলধর পটল সংযোগে নিরন্তর নিবিড় নীলিমায় অলঙ্কৃত। অদিত্যকা প্রদেশ ঘন সন্নিবিষ্ট বন পাদপসমূহে সমাচ্ছন্ন থাকাতে স্নিগ্ধ শীতল ও রমণীয় পাদদেশে প্রসন্ন সলিলা গোদাবরী তরঙ্গ বিস্তার করিয়া সে ঠিক বলিতে পারে না, বুঝাইতে পারে না, কিন্তু সে জানে। তাহার মনে হয়, অনেক সময়ই মনে হয়, সেই যে বছর 2 আগে কুঠির মাঠে সরস্বতী পূজার দিন নীলকণ্ঠ পাখি দেখিতে গিয়াছিল, সেদিন মাঠের ধার বাহিয়া একটা পথকে দূরে কোথায় যাইতে দেখিয়াছিল সে। পথটার দুধারে যে কত কি অচেনা পাখি, অচেনা গাছপালা, অচেনা বনঝোপ। অনেকক্ষণ সেদিন সে পথটার দিকে এক দৃষ্টে চাহিয়াছিল।
মাঠের ওদিকে পথটা কোথায় যে চলিয়া গিয়াছে তা ভাবিয়া সে কুল পায় নাই। তাহার বাবা বলিয়াছিল, ও সোনাডাঙ্গা মাঠের রাস্তা, মাধবপুর 10 ঘেরা হয়ে সেই ধলচিতের খেয়াঘাটে গিয়ে মিশেছে। ধলচিতের খেয়াঘাটে নয়, সে জানিত ও পথটা আরও অনেক দূর গিয়াছে, রামায়ণ মহাভারতের দেশে। সেই অশ্বত্থ গাছের সকলের চেয়ে উঁচু ডালটার দিকে চাহিয়া থাকিলে যাহার কথা মনে ওঠে সেই বহু দূরের দেশটা। শ্রুতিলিখন শুনিতে শুনিতে সেই 2 বছর আগে দেখা পথটার কথাই তাহার মনে হইয়া গেল। ওই পথের ওধারে অনেক দূরে কোথায় সেই জনস্থান মধ্যবর্তী প্রসবন পর্বত। বনঝোপের স্নিগ্ধ গন্ধে না জানার ছায়া নামিয়া আসা ঝিকিমিকি সন্ধ্যায় সেই স্বপ্নলোকের ছবি তাহাকে অবাক করিয়া দিল। কত দূরে সে প্রসবন গিরির উন্নত শিখর, আকাশপথে সতত সঞ্চরমান মেঘমালায় যাহার প্রশান্ত নীল সৌন্দর্য সর্বদা আবৃত থাকে। সে বড় হইলে যাইবে দেখিবে, কিন্তু সে বেদসী কণ্ঠকিত তট, বিচিত্র পুলিনা গোদাবরী, সে শ্যামল জনস্থান, নীল মেঘমালায় ঘেরা সে অপূর্ব শৈলপ্রস্থ রামায়ণে বর্ণিত কোনো দেশে ছিল না। বাল্মীকি বা ভবভূতিও তাহাদের সৃষ্টিকর্তা নহেন। কেবল অতীত দিনের কোনো পাখি ডাকা গ্রাম্য সন্ধ্যায় এই মুগ্ধমতী গ্রাম্য বালকের অপরিণত শিশুকল্পনার দেশে তাহারা ছিল বাস্তব, একেবারে খাঁটি, অতি সুপরিচিত। পৃথিবী পৃষ্ঠে যাহাদের ভৌগোলিক অস্তিত্ব কোনো কালে সম্ভব ছিল না, শুধু এক অনভিজ্ঞ শৈশবমনেই সে কল্পজগতের প্রসবন পর্বত তাহার সতত সঞ্চরমান মেঘজালে ঢাকা নীল শিখরমালার স্বপ্ন লইয়া অক্ষয় আসন পাতিয়া বসিল।